নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ। বিজেএস বায়োকেয়ার অ্যান্ড সলিউশনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের বিষয় যেহেতু নিউট্রিশন এবং ডায়েট, তার সাথে আয়ুর্বেদ শাস্ত্র, তাই এই আয়ুর্বেদ শাস্ত্রের উৎপত্তি কোথা থেকে হয়েছে, এর মূল ভিত্তি কি আছে, সেইগুলি সম্বন্ধেও কিন্তু আমাদের একটু জানা প্রয়োজন। মূল বিষয়ের আলোচনা শুরু করার আগে আমাদের কিন্তু এইগুলিও জানা প্রয়োজন। তাই আজকের ভিডিওটাতে আমি আপনাদেরকে একটি গল্প, পৌরাণিক গল্প, এটা মানে একদম গোড়া, কারণ আয়ুর্বেদ শাস্ত্র তো আজকের নয়, এটা 5 থেকে 6,000 বছরেরও পুরনো একটি মূল ভিত এখান থেকে এসছে। তো এই আসার যে গল্প, কিভাবে ভূভারতে এই আয়ুর্বেদ শাস্ত্র ছড়িয়ে পড়লো, তার যে একটা গল্প, স্টোরি, সেটা আমরা কোথা থেকে পাই? সেটা আমরা চরক সংহিতা, আমাদের একদম আয়ুর্বেদ শাস্ত্রের যদি একদম প্রাচীন পুঁথি বলা চলে, তাহলে সেটা হচ্ছে চরক সংহিতা, আয়ুর্বেদ শাস্ত্রের প্রাচীন পুঁথি। এই চরক সংহিতা পড়তে গিয়েই আমার এই গল্পটা কিন্তু সামনে আসে এবং আমি এটা জানতে পারি। এর সত্য মিথ্যা আমি জানি না, যেহেতু এর ভিত, চরক সংহিতা একটা মূল ভিত, মানে এখান থেকে পরবর্তীকালে অনেক অনেক সংস্করণ হয়েছে, আয়ুর্বেদের প্রচুর পুঁথি, প্রচুর বই হয়তো এসছে, কিন্তু মূল যে উৎস সেটা কিন্তু চরক সংহিতা। এই চরক সংহিতা থেকেই এই কিভাবে আয়ুর্বেদ শাস্ত্র আমাদের মর্তে আসে এই গল্প আর কি। মানে তখন তো স্বর্গ মর্ত এইভাবে 5,000 6,000 বছর আগে এইভাবে একটা ক্যালকুলেশন ছিল, সেই হিসাবে কিন্তু এই গল্পটা এখানে রয়েছে। এই গল্পটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করছি। আপনারা ভিডিওটা দেখুন, ভালো লাগবে, শুনতেও ভালো লাগবে, এবং যারা এই পৌরাণিক বিষয়গুলিকে একেবারে বিশ্বাস করেন, মনে থেকে বিশ্বাস করেন, তাদেরও এই গল্পটা খুব ভালো লাগবে, যে কিভাবে এই আয়ুর্বেদ শাস্ত্র আমাদের এই ভূভারতে বা আমাদের মর্তে, যেটাকে বলা হয় মর্তে, কিভাবে ছড়িয়ে পড়লো। এইটা কিভাবে হলো সেটা আগে দেখুন। 5,000 6,000 বছর আগে ম্যাক্সিমাম যারা ছিলেন, তারা কি ছিলেন? মুনিষী, ঋষি মুনিষী এরা ছিলেন। তা আমি এই চরক সংহিতায় এটা সংস্কৃত ভাষায় শ্লোকের মতন আছে এবং সেই শ্লোকের ব্যাখ্যা আছে। প্রতিটা শ্লোক যদি এখন আমার বলতে হয়, সেটাও মানে অনেকটাই কঠিন। আমি সংস্কৃততে পণ্ডিত নই, তাই শ্লোক রয়েছে এবং তার ব্যাখ্যা রয়েছে। আমি ব্যাখ্যাগুলিকে, আপনার সারাংশটা আপনাদেরকে আমি শর্টে বুঝিয়ে বলছি, কেননা এত বড় ভিডিও, এই চরক সংহিতা অনেক বড় বই এবং এখানে অনেক বড়, মানে এটাকে যদি পুরো বিস্তারিত আলোচনা করতে হয় তাহলে আর মূল টপিকসে আসা যাবে না। তাই ছোট ছোট করে এখান থেকে যে মেন টপিকস গুলো, তার উপরে আমি ভিডিও কিছু আপনাদের সাথে শেয়ার করবো। এবং আপনাদেরও যদি কোনো ইন্টারেস্টিং কোনো এই আয়ুর্বেদ সম্বন্ধে জানার আগ্রহ থাকে, সেটা আপনারা কমেন্ট করতে পারেন, সেটা নিয়েও আমি ভিডিও করার চেষ্টা করব। যাই হোক, চলুন মূল আলোচনায় প্রবেশ করি। তা 5 থেকে 6,000 বছর আগে কি ছিল? আগে ম্যাক্সিমাম সব ঋষি মুনিষী এরাই ছিলেন। এরা কি করতেন? এরা তপ, জপ, যোগ সাধনা এইসবের মধ্যেই এরা বিলীন হয়ে থাকতেন। তো এই বিলীন হওয়ার তো থাকবে, কিন্তু এই ক্ষেত্রে কি হলো, রোগ ব্যাধি জরা এই সমস্ত কারণে এদের এই যে সাধনা, যোগ সাধনা, ব্রত রাখা, এই সমস্ত যে প্রসেসিং গুলি আছে, এতে এদের প্রবলেম ক্রিয়েট হলো। কিসের জন্য? না, শরীরই যদি ঠিক না থাকে, শরীরই যদি সুস্থ না থাকে, তাহলে এরা এই জপ তপ সাধনা কিভাবে করবে? এই একটা সমস্যা এই ঋষিগণের মধ্যে আসা শুরু করলো। তাতে এরা ভালোভাবে এই জপ তপ সাধনাগুলি করতে পারছিল না। এমন ভাবে বিভিন্ন রকমের রোগ ব্যাধি এসে তাদের উপদ্রব করতে শুরু করলো। তা এইবার তারা কি করলো? তারা এবার ডিসিশন নিল যে এর তো একটা সমাধান চাই। তখন তো আর মেডিসিন, কেমিক্যাল এগুলি ছিল না। এই কেমিক্যাল মেডিসিন কি কখন আসলো, এটা নিয়ে আমি একটা ভিডিও পরে বলবো। অ্যাকচুয়ালি আয়ুর্বেদটাই হচ্ছে মূল চিকিৎসা পদ্ধতি। এই আয়ুর্বেদ শাস্ত্র যে আছে, এটা ঋষিগণদের জানা ছিল যে এইটা কিন্তু আছে, একটা চিকিৎসা পদ্ধতি আছে। সেটা কার কাছে আছে? সেটা ইন্দ্রের কাছে আছে। আমরা জানি যে ইন্দ্র দেবতাদের রাজা,
সেই ইন্দ্র দেবতাদের রাজা, তার কাছে কিন্তু এই আয়ুর্বেদ শাস্ত্রের সমস্ত তথ্য রয়েছে। এই তথ্য তাদের তাদের কাছে আনতে হবে, তাহলে এই সমস্যার সমাধান হবে। এইবার কথা হলো, এই ইন্দ্র যে দেবতাদের রাজা ইন্দ্র, এই ইন্দ্রের কাছে এই তথ্য আসলো কিভাবে, তারও একটা গল্প প্রথম রয়েছে। এখানে রয়েছে কি, এই গল্পটা শেয়ার করছে কে, এই গল্পটা বলছে কে, ভগবান আত্রেয়ী। ভগবান আত্রেয় এই গল্প বা এই কাহিনী সকলের সাথে, মানে ঋষিগণদের সাথে এই গল্প শেয়ার করছেন। তা এবার এই ইন্দ্রের কাছে এই আয়ুর্বেদ শাস্ত্র আসলো কিভাবে সেটা আগে জানো। আমরা জানি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এরা এখানে বিভিন্ন ধর্মের মানুষ হয়তো আমার ভিডিওটা দেখছেন। এখানে আমি চরক সংহিতা থেকে গল্পটা জাস্ট শেয়ার করছি, যেহেতু চরক সংহিতা আপনাদের অস্বীকার করার কোনো জায়গা নেই। এটা সত্য, মানে চরক সংহিতা ছাড়া আয়ুর্বেদ শাস্ত্র মানে কোনো কোনো ভিত্তিহীন, এটা আপনারা সবাই জানেন। সেখান থেকে কিন্তু, যাই হোক, এখানে ব্রহ্মার কাছেই এই আয়ুর্বেদ শাস্ত্র প্রথম ছিল, ব্রহ্মার কাছে। তাই ব্রহ্মা প্রথম কাকে দিল? ব্রহ্মা প্রথম এই আয়ুর্বেদ শাস্ত্রের জ্ঞান দেয়, এখানে বলা রয়েছে প্রজাপতি দক্ষ, মানে যে পার্বতীর যে বাবা, আমরা জানি যে দক্ষ যজ্ঞের যে কাহিনী, সেই দক্ষ যজ্ঞের যে প্রজাপতি, দক্ষ প্রজাপতি, তাকে এই আয়ুর্বেদ শাস্ত্র প্রথম ব্রহ্মা তাকে দেন। দেখুন এখানেও মজা, দেখুন প্রজাপতি দক্ষ, তার কাছে কত বড় একটা মানে জ্ঞান ব্রহ্মার থেকে পাওয়া, সেই জ্ঞান তার কাছে প্রথম আসে, ঠিক আছে। তারপরেও তিনি রাখতে পারলেন না, এবং কত রকম গল্প আছে এই দক্ষ যজ্ঞের যে গল্প কাহিনী, অহংকার পতন তাকে করে দিল, এগুলি নিয়েও মানে গল্প হয়। কিন্তু যেহেতু আজকের এই সাবজেক্টটা এইটা, তাই শর্টের মধ্যে এটা আগে বলি, পরে বলা যাবে ওগুলো। এই প্রজাপতি দক্ষকে প্রথম শেখানো হয়। তারপরে প্রজাপতি দক্ষ অশ্বিনী কুমার দ্বয় যে দুইজন যমজ, এরাও মানে ইন্দ্র সভার প্রধান দুই, যারা এই আয়ুর্বেদ শাস্ত্র ইন্দ্রকে পড়িয়েছিলেন। তাই প্রজাপতির থেকে পায় হচ্ছে এই অশ্বিনী কুমার দ্বয়, যারা এই আয়ুর্বেদ শাস্ত্রের চিকিৎসা করত। প্রথম দক্ষের কাছে আসে, কিন্তু দক্ষ তো চিকিৎসা করতো না। প্রজাপতি দক্ষ কি করলো, এই অশ্বিনী কুমার দ্বয়ের কাছে এই আয়ুর্বেদ শাস্ত্রের পুঁথি এবং চিকিৎসা পদ্ধতি সম্পূর্ণভাবে শিখিয়ে দিল। অশ্বিনী কুমার দ্বয়ের কাছে এর তথ্য ছিল। এবার পরবর্তীকালে অশ্বিনী কুমার দ্বয় ইন্দ্র সভায় এই দেবরাজ ইন্দ্রকে এই জ্ঞান প্রদান করে। তারপর থেকে দেবরাজ ইন্দ্রের কাছেই এই পুরো আয়ুর্বেদ শাস্ত্রটা তখন থেকেই কিন্তু ছিল। এবার এই শাস্ত্রকে আনলো কারা, এই গল্পটাই কিন্তু আমি এবার শেয়ার করব। এবার এই যে দেখুন, এখানে নানাবিধ রোগের প্রাদুর্ভাবে মানবগণের তপস্যা, উপবাস, অধ্যয়ন, ব্রহ্মচর্য, ব্রত ও আয়ুর বিঘ্ন সংঘটিত হইতেছে দেখিয়া সর্বভূতে পুনর্কর্ম মহর্ষিগণ হিমালয়ের শুভ পাদদেশে এক সময়ে সমবেত হইয়াছিলেন। এরা কি করলো, যে আগেই বললাম, এদের মেন টার্গেট ছিল, এবার কি মেন টার্গেট তাদের কি ছিল, আগেই বললাম যে আয়ু বৃদ্ধি, দীর্ঘায়ু লাভ করা। দীর্ঘায়ু লাভ করার উদ্দেশ্যে কিন্তু এরা জপ তপস্যা এই সমস্তগুলি এরা করতো, এবং শক্তি, বিভিন্ন রকম পাওয়ার উপার্জন করার জন্যই কিন্তু এরা এই সমস্ত করতো। তাই এখানে বাধা সৃষ্টি হলো। এবার এরা কি করলো, এবার সব একসাথে এরা ধ্যানে বসলো, যে সমাধান, এই যে সমাধানটা যে আছে ইন্দ্রের কাছে, এটা জানলো কিভাবে? সমস্ত ঋষিগণ একসাথে হিমালয়ের পাদদেশে ধ্যানে মগ্ন হলো। সব ধ্যানের দ্বারাই এরা দেখলো যে এই সমস্যার সমাধান আছে কার কাছে, না দেবরাজ ইন্দ্রের কাছে। এবার ইন্দ্রের কাছে আসে, এবার ইন্দ্রের কাছে যাবে কে? এই
আছে তো ইন্দ্রের কাছে, এবার যাবে কে, এই নিয়ে আলোচনা শুরু হওয়াতেই ঋষি ভরদ্বাজ বললেন যে আমি যাব। এবং এই যে ঋষিদের নাম, এখানে প্রচুর ঋষিরা যারা যত রকম সব আমাদের গোত্র আছে না, যে কাশ্যপ গোত্র, ভরদ্বাজ গোত্র, তারপরে শাণ্ডিল্য, নারদ, অসিত, অগস্ত্য, অঙ্গিরা, যমদগ্নি, বশিষ্ঠ, মার্কেন্ডেয়, প্রচুর এরকম নাম, বুঝতে পেরেছেন? এখানে এতটা বড় সব নাম, এত সব ঋষির নাম এখানে রয়েছে। কাত্যায়ন, তারপরে ধৌম্য, মরিচ, হিরণ্যক, এরকম প্রচুর। এই সমস্ত ঋষিরা কিন্তু একসাথে বসে ওই ধ্যান করাতে, তখন তারা যে দেখলো, এবার এখান থেকেই ভরদ্বাজ, ঋষি ভরদ্বাজ বলল যে আমি যাব, আমি এই শাস্ত্র উদ্ধার করব দেবরাজ ইন্দ্র। তাহলে ঋষি ভরদ্বাজ বললেন যে আমি এই তথ্য সংগ্রহ করার উদ্দেশ্যে দেবরাজ ইন্দ্রের কাছে আমি যাব। এবং যত ঋষিগণ ছিলেন সবাই এতে সম্মতি জানালেন এবং ঋষি ভরদ্বাজকেই এই কাজের দায়িত্ব তারা দিলেন। এবং যথারীতি ঋষি ভরদ্বাজ ইন্দ্র সভায় গেলেন এবং দেবরাজ ইন্দ্রকে, এখানে অনেক বড় করে লেখা, অনেক অনেক বিস্তারিত লেখা, দেবরাজ ইন্দ্রকে তিনি সম্বর্ধনা জানালেন। এবং দেবরাজ ইন্দ্রও জানতেন যে পূর্ব পরিকল্পিত এটা হবারই ছিল, এটাই এইভাবেই এই ঋষি ভরদ্বাজ আসবেন এবং এইভাবেই এই আয়ুর্বেদ শাস্ত্র সমগ্র পৃথিবীতে ছড়াবে, এগুলো সব পূর্ব পরিকল্পিত। এবং তিনিও সাধুবাদ জানালেন এবং অভ্যর্থনা জানালেন ঋষি ভরদ্বাজকে। এবং এটাও তিনি জানতেন যে ঋষি ভরদ্বাজ যথেষ্ট বুদ্ধিমান, যথেষ্ট বুদ্ধি তার রয়েছে এবং এই শাস্ত্র অধ্যয়ন করতে তার বিন্দুমাত্র সময় লাগবে না। তাই তিনি এই শাস্ত্র খুব অল্প সময়ের মধ্যেই ঋষি ভরদ্বাজকে বুঝিয়ে দিলেন এবং তাকে উপহার স্বরূপ তাকে প্রদান করলেন। ঋষি ভরদ্বাজ সদানন্দে এই তথ্য সংগ্রহ করে ঋষিগণদের কাছে আসলেন এবং তিনিও দীর্ঘায়ু লাভ করলেন। তিনিও এর যথাযথ ব্যবহার কার্যপ্রণালী করা শুরু করলেন এবং ঋষিগণের মধ্যেও এর সমস্ত শিক্ষা ছড়িয়ে দিলেন। যত ঋষিগণ ছিলেন সকলের মধ্যে এই আয়ুর্বেদ শাস্ত্র ছড়িয়ে দিলেন। এবার ছড়িয়ে তো দিলেন, কিন্তু এই আয়ুর্বেদ শাস্ত্র তো সমস্ত মানবগণের মধ্যে ছড়াতে হবে, সমস্ত মানবগণের হিতের জন্য এই আয়ুর্বেদ শাস্ত্রকে প্রকাশিত করতে হবে। তাই এদের মধ্যেই আরেকজন ঋষি, তার নাম হচ্ছে পুনর্বাসু। ইনি কি করলেন, ইনি এই আয়ুর্বেদ শাস্ত্র যাতে প্রকাশ পায় তার জন্য আরো 6 জন শিষ্য তৈরি করলেন। এই শিষ্য কারা? এই 6 জন শিষ্য হচ্ছেন অগ্নিবেশ, ভেল, যতুকর্ণ, পরাশর, হারিক এবং খারপানি। এই 6 জন শিষ্যকে তিনি পুনর্জনক হিসাবে এই আয়ুর্বেদ শাস্ত্র অধ্যয়ন করালেন, যাতে এই শাস্ত্র বিভিন্ন ভাবে প্রকাশিত হয় এবং সমস্ত মানব জাতির মধ্যে যাতে এই আয়ুর্বেদ শাস্ত্র ছড়িয়ে পড়ে। এই যে ঋষি পুনর্বাসু এই 6 জন শিষ্যের মধ্যে এই শাস্ত্র অধ্যয়ন করালেন, তার মধ্যে কিন্তু কোনো বুদ্ধি বৈচিত্র্য ছিল না। মানে তিনি যে শাস্ত্র ইন্দ্রসভা থেকে ঋষি ভরদ্বাজের মাধ্যমে আসে, সেই শাস্ত্রই, যা শাস্ত্র পেয়েছিলেন সেই শাস্ত্রই তিনি পঠন করালেন, মানে অধ্যয়ন করালেন এই 6 শিষ্যের মধ্যে। কিন্তু দেখবেন এখনো বর্তমানে যেটা হয় তার সাথে দেখুন এর কত ম্যাচ। এবার এই 6 জন শিষ্য যে এই অধ্যয়ন করলো, এই শাস্ত্র অধ্যয়ন করলো, তাদের মধ্যে কিন্তু বুদ্ধি বৈচিত্র্য ছিল। এবং তাদের মধ্যে প্রথমে কি করলো, অগ্নিবেশ প্রথমে কি করলো, তিনি আলাদাভাবে একটা আয়ুর্বেদ শাস্ত্র তৈরি করে ফেললো। এখান থেকে একটা ভিন্নভাবে তার মতন করে সে অধ্যয়ন করলো, কিন্তু তার মতন করে সে একটা আলাদা একটা আয়ুর্বেদ শাস্ত্র অগ্নিবেশ প্রথম রচনা করে ফেললো। এইভাবেই হয় এখন, যেরকম দেখুন এখন আয়ুর্বেদের বিভিন্ন বই, কিন্তু এর সাথে চরক সংহিতা থাকে, তারপরে এখান থেকে আবার এরা করেছে, এখান থেকে আবার আরো এবার এখনো বিভিন্ন একই জিনিস, যেমন ডায়েটের উপরে, আজকে আমি ডায়েটিশিয়ান, আমি একটা বই লিখে ফেললাম, একই শাস্ত্র একই সব,
একই বিষয়, একই জিনিস, কিন্তু নিজের মতন করে, নিজের নামে, নিজের মতন করে কিছু করা, সেটার একটা আলাদা বুদ্ধি বৈচিত্র্য যাদের আছে তারা নিজের মতন করে করে। এরকম যেরকম বিভিন্ন প্রোডাক্টের কম্পোজিশন হয়, একই ধরনের জিনিস, একই একই ক্রিম, একই কসমেটিক্স, একই ফুড, একই খাবার, কিন্তু বিভিন্ন জনের বিভিন্ন রকম দৃষ্টিভঙ্গি থেকে সে তার মতন করে একটা কিছু প্রেজেন্টেশন করে। এইরকম ভাবে তা এই প্রথম কি করলো অগ্নিবেশ, তার মতন করে এই আরেকটা শাস্ত্র তৈরি করলো, এবং তার দেখা দেখি কি করলো আরো যে 5 জন ছিলেন, বাকি 5 জন, তারাও তাদের 5 জনের নামে, তা এইভাবে 6টা শাস্ত্র আরো তৈরি হলো। হ্যাঁ, যারা নিজের নিজের নামে তারা এই শাস্ত্র আরো তৈরি করলো। এইভাবে কিন্তু এই জিনিসটা, মানে এই আয়ুর্বেদ শাস্ত্রটা এইভাবে কিন্তু মানব জাতির কল্যাণের উদ্দেশ্যে প্রথম এইভাবে আসে এবং এইভাবে ছড়ায়। এরপরে আরো বিস্তার রয়েছে, অনেকে অনেক রকম বললামই। যাই হোক, এইভাবে শুরু করলাম। যেহেতু এখান থেকে সূত্রপাত, তাই এটা সবার সাথে একটু শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার করবেন। আরো ভিডিও আসবে আয়ুর্বেদের উপরে এবং নর্মাল ডায়েটের উপরে, বিভিন্ন রকম টিপস, বিভিন্ন রকম চেষ্টা করব। এবং আজকে যে গল্পটা আমি বললাম, এই গল্পটার মোরাল কি হতে পারে, এই গল্পটার থেকে আজকের দিনে দাঁড়িয়ে, এটা তো গেল 6000 বছর আগেকার গল্প, আজকের দিনে দাঁড়িয়ে এটার থেকে আমরা কি শিক্ষা পেতে পারি, এটা নিয়ে আমি পরে আর একটা ভিডিও করব। এটা কিন্তু পুঁথিগত শিক্ষা পেলাম, পুঁথিগত একটা অভিজ্ঞতা এখান থেকে আমরা পেলাম, কিন্তু এখান থেকে আমরা আজকের দিনে দাঁড়িয়ে কি শিক্ষা পেতে পারি, কি শিক্ষা নিতে পারি, সেটার উপরে কিন্তু নেক্সট একটা আমি ভিডিও এইটার উপরে করব। এখনকার সময়ের এই জেনারেশনের হিসাবে কি হতে পারে, সেটা কিন্তু আমি আরেকটা নেক্সট ভিডিওতে আমি শেয়ার করব আপনাদের সাথে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুস্থ রাখুন মানসিকভাবে এবং শারীরিকভাবে, সমস্ত দিক থেকে সুস্থ থাকুন, এটাই চাইবো। ভালো থাকবেন। থ্যাংক ইউ।